সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার নম্বর 4 ইরাকের লেকচারের শিরোনাম হচ্ছে ইরাক। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তোমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ইরাকের ব্যাবিলিয়নের দৃশ্য। এই সপ্ত আশ্চর্যের মধ্যে এটি একটি আশ্চর্য। তোমরা সেই ইতিহাস ধারণ করবে। আজকের তোমাদের যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইরাকের পরিচয়। জানতে পারবে তোমরা ইরাক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে তোমরা জানতে পারবে। মুসলিম শাসন আমলের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে জানতে পারবে। ইরাকে মার্কিন আক্রমণ, মুসলিম বিশ্বে ইরাক যুদ্ধের প্রভাব, সাদ্দাম পরবর্তী ইরাকের অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সামনে একটি মানচিত্র উপস্থাপন করেছি, সেটা হচ্ছে ইরাকের মানচিত্র। তোমরা একেবারে উত্তরে দেখতে পাচ্ছ তুর্কি, পশ্চিমে সিরিয়া, জর্ডান এবং পূর্ব পাশে হচ্ছে ইরান। এরপরে হচ্ছে একেবারে দক্ষিণে পারস্য উপসাগর, সৌদি আরব এবং কুয়েত। এখন আমি তোমাদের সামনে ইরাকের পরিচয় তুলে ধরছি। ইরাকের নাম হচ্ছে ইরাক প্রজাতন্ত্র, আরবি নাম হলো আল জমহরিয়া আল ইরাকিয়া। অত্যন্ত মনোরম পরিবেশ, গিরিসংকুল, পাহাড়ি এলাকা, জলপ্রপাত, বৃহৎ উপত্যকা, ঝর্ণা দ্বারা বিস্তীর্ণ সমভূমি আর নদী নালার দেশ হচ্ছে ইরাক। প্রাচীন ব্যাবিলিয়ন সভ্যতা, মুসলিম সভ্যতার তীর্থভূমি হচ্ছে ইরাক। তোমরা আরো জেনে থাকবে যে কারবালার ইতিহাস সেটা ইরাকের ইতিহাস। হযরত আব্দুল কাদের জিলানীর ইতিহাস ইরাকের ইতিহাস। হাসান বসরির ইতিহাস, রাবি বসরি, এগুলো সব বসরা নগর সব ইরাকে অবস্থিত। আয়তন হচ্ছে 4,38,317 বর্গ কিলোমিটার। জলবায়ু জনসংখ্যা এবং জলবায়ু জনসংখ্যা হচ্ছে 38.2 মিলিয়ন। তার মধ্যে 65% হচ্ছে আরব, 20% কুর্দি, 12% পার্সিয়ান এবং বাকিরা তুর্কি। মোট জনসংখ্যার 80% আরবিতে কথা বলে, বাকিরা কুর্দি ও তুর্কমান ভাষায় কথা বলে। ইরাকের প্রধান প্রধান শহরগুলোর মধ্যে হচ্ছে বসরা, মসুল, তিরকিত, নাজাত ও হিল্লা। আর বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ইতিহাস। ইরাক প্রজাতন্ত্র কিভাবে আজকে প্রজাতন্ত্র ইরাক হয়েছে সেটার ক্ষুদ্র ইতিহাস তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রাক ইসলাম যুগে ইরাক। প্রাচীন মেসোপটেমিয়ার উত্তরাংশ আসিরিয়া ও দক্ষিণাংশ হচ্ছে ব্যাবিলনিয়া। সেখানে হালাকু জাতি নামে একটি দুর্ধর্ষ জাতি ছিল। তারা খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত ইরাক শাসন করেছিল। সেই ইতিহাস অনেক পুরনো ইতিহাস। এরপরে হচ্ছে 4000 থেকে 3600 পর্যন্ত কুরাইশ জাতি ইরাককে শাসন করে। এরপরে আসা হচ্ছে উরুক জাতি, তারা 3600 থেকে 3200 পর্যন্ত অব্দ পর্যন্ত ইরাককে শাসন করে। এরপর সেমিটিক জাতি, এই জাতি
ইতিহাস হচ্ছে এরা আরব থেকে ইরাকে এসেছিল। ইরাকে আসার পরে তারা দীর্ঘ 1500 বছর পর্যন্ত ইরাককে শাসন করেছে। এরপরে আমি যাদের কথা বলবো তারা হচ্ছে শাসনীয়। তারা 226 থেকে 635 পর্যন্ত ইরাককে শাসন করে। এর মাঝে ইরাককে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জনগোষ্ঠী ইরাককে শাসন করেছিল। ইসলামী যুগে ইরাক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খেলাফত খলিফা, তখন ইরাক মুসলমানদের দখলে আসে। তখন মুসলিম সেনাপতি দুর্ধর্ষ যোদ্ধা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসোপটেমিয়া দখল করে ইরাক নামকরণ করেন। অর্থাৎ আজকের ইরাক, তখনকার মেসোপটেমিয়া। তখন খুব সমৃদ্ধিশালী অঞ্চল ছিল। সেখানে খেলাফতের যুগের অবসান হওয়ার পরে উমাইয়ারা 667 থেকে 750 সাল পর্যন্ত ইরাককে শাসন করেছে। উমাইয়াদের শাসনের সমাপ্তি হওয়ার পরে 750 থেকে আব্বাসিয়ারা ইরাককে শাসন করে। হালাকু খানের আক্রমণ এবং আব্বাসীয় খেলাফতের সমাপ্তি। হালাকু খানের নাম তোমরা নিশ্চয় শুনেছ। যে যোদ্ধা ইরাক দখল করে সেখানে ফোরাত নদীতে যে বাঁধ দিয়েছিল, সেটা ইরাক লাইব্রেরি থেকে বই এনে সেখানে বাঁধ দিয়েছিল। এক করুণ ইতিহাস। সেই তৎকালীন আব্বাসীয় শাসক মুতাসিম বিল্লাহকে পরাজিত করে 1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদ দখল করে। এরপরে বিভিন্ন জাতি গোষ্ঠী বাগদাদ আক্রমণ দখল করে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সর্বশেষ যেটা হচ্ছে পার্সিয়ান গোষ্ঠী, তারা ইরাকে আক্রমণ এবং দখল করে। সেখানে তারা 1508 থেকে 1534 সাল পর্যন্ত তাদের শাসনকে কায়েম রাখে। এরপরে তুর্কি খেলাফত 1534 থেকে 1918 পর্যন্ত ইরাক তুর্কিদের খেলাফতের অধীনে ছিল। তখন তুর্কিদের ওসমানীয় খেলাফত খুব সমৃদ্ধ, সুনাম, অনেক সুনামের সাথে তারা খেলাফত পরিচালনা করেছে। এ সময় ইরাক, বাগদাদ, বসরা ও মসুল এই 3টি প্রদেশে বিভক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি তুর্কিদেরকে বিতাড়িত করে ব্রিটিশ শাসনে এরপরে তুর্কি খেলাফতের পতন হলে ব্রিটিশরা ইরাকি শাসন শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় কিছু সময় চলাকালীন সময়ে এটা তুর্কিদের নিয়ন্ত্রণে ছিল না। এরপরে 1920 সালে সেবর চুক্তি অনুসারে ইরাকের ব্রিটিশের ওসি শাসন প্রতিষ্ঠা হয়। তখন 1921 সালে শরীফ হোসেনের পুত্র ফয়সালকে তারা বাদশাহ হিসেবে ঘোষণা করে এবং ব্রিটিশ শাসনের গোড়াপত্তন করে। জাতীয়তাবাদী চেতনা। ব্রিটিশ শাসনের সমাপ্তি ও পূর্ণ স্বাধীনতার দাবিতে 1921 সালে জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতা লাভ করে। তখন জাতীয়তাবাদী আন্দোলনের জন্য জনগণ বিক্ষোভ করতে থাকে। আন্দোলনের তীব্রতা যখন পায় 14 ফেব্রুয়ারি 1958 সালে জর্ডানের সাথে রাজা দ্বিতীয় ফয়সাল আরব ফেডারেশন গঠন করে ইরাকে টিকে থাকার চেষ্টা করে। কিন্তু 14 জুলাই ব্রিগেডিয়ার করিম কাসেম এর সামরিক অভ্যুত্থানে দ্বিতীয় ফয়সাল ও যুবরাজ ইলা নিহত হন। ব্রিগেডিয়ার করিম কাসেম আরবে ফেডারেশন ত্যাগ করে ইরাক প্রজাতন্ত্র ঘোষণা করে এবং তাদের ইরাকের উপর জেঁকে বসা রাজতন্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরে মুসলিম শাসনের
সংক্ষিপ্ত পরিচিতি। যারা যারা যে সমস্ত মুসলিম শাসক ইরাক শাসন করেছে, আমি তাদের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম ফয়সাল, এটা হচ্ছে শরীফ হোসেনের পুত্র। প্রথম ফয়সাল 1921 সালে সে তুর্কি শাসনের তুর্কি শাসন পর ব্রিটেন ইরাক যখন দখল করে, তখন সেবল শক্তি অনুসারে সেই ইরাক শাসন করতে থাকে। একটু আগেই সেটা আমি বলেছি। এরপর ফয়সালকে তারা বাদশাহ ঘোষণা করে 22 সালে ইরাক ব্রিটেন যে সন্ধি হয়েছিল, সেখানে ইসলামী জাহান এবং ইরাকের স্বাধীনতার কথা ছিল না। এরপরে ইসলামী জাহান থেকে ইরাককে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে পাশ্চাত্যরা। তখন জাতীয়তাবাদী এরা আন্দোলন করতে সন্ধি গ্রহণে অস্বীকৃতি জানায়। সার্বভৌম রাষ্ট্রের জন্য তারা আন্দোলন করে 27 সালে ব্রিটেন তাদের ম্যান্ডেট তুলে নেয়। 30 সালে স্বাধীনতার স্বীকৃতি নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে বাদশাহ ফয়সালের পরে 1933 সালে তার মৃত্যু হলে তার ছেলে রাজা গাজী তখন ইরাকের সিংহাসনে বসেন। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, সংবাদপত্রের দমন নীতি, বিরোধী দলের ক্ষমতা খর্ব, গোত্রীয় নেতাদের ঘুষ দিয়ে ইরাককে শান্তিপূর্ণ রাখার যে প্রচেষ্টা, সেটা বেশি দিন টিকে নেই। 1939 সালে মোটর দুর্ঘটনায় গাজী ফয়সালের মৃত্যু হয়। দ্বিতীয় ফয়সাল অতি অল্প বয়সে সে বাবাকে হারান, তখন মাত্র তার বয়স ছিল 3 বছর। গাজীর মৃত্যুর পরে তার সন্তান ফয়সাল 3 বছর বয়সে তাকে বাদশাহ হিসেবে ঘোষণা করা হয়। তার তত্ত্বাবধায়ক হিসেবে তার চাচা আমির আবদুল্লাহকে রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়। 1953 সাল পর্যন্ত শাহজাদার অভিভাবক ছিলেন তার চাচা আমির আবদুল্লাহ। কিন্তু 1952 সালে ছাত্ররা ব্যাপক আন্দোলন করলে দ্বিতীয় ফয়সাল সামরিক শাসন জারি করে। তারা জর্ডানের সাথে আরব ফেডারেশন গঠন করে। তখন জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতার আন্দোলন যখন আরো তীব্রতা ধারণ করে, তখন ব্রিগেডিয়ার করিম কাসেম এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় ফয়সাল এবং তার যুবরাজ ইলাকে হত্যা করার মধ্য দিয়ে ইরাকের ইতিহাসে ইরাক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে রাজতন্ত্র বাতিল করে। এরপরে যে ইতিহাস, ইরাকের ইতিহাস, সাদ্দাম হোসেনের ইতিহাস, দীর্ঘদিন এই একনায়কতান্ত্রিক শাসক ক্ষমতায় ছিলেন। 1963 সালে যখন ফিল্ড মার্শাল সালাম প্রেসিডেন্ট নির্বাচিত হন, সে ব্রিগেডিয়ার করিম কাসিম থেকে ক্ষমতা গ্রহণ করে 17 জুলাই 68 সালে বাথ পার্টির জেনারেল হাসান বকরকে ক্ষমতায় বসান। এরপরে সে বাথ পার্টির যেতে বসা সাদ্দাম হোসেন বসে থাকেনি। 79 সালে সে জেনারেল হাসান বকরকে উৎখাত করে এবং 16 জুলাই বাথ পার্টির সেক্রেটারি জেনারেল বিপ্লব কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, ইরাকি প্রজাতন্ত্র সহ সে ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সে এরপরে রিপাবলিকান গার্ড গঠন করে প্রশাসনিক সুবিধার জন্য ইরাককে উত্তর ইরাক এবং দক্ষিণ ইরাকে বিভক্ত করে। রিপাবলিকান গার্ডের সভাপতি বা নেতা ছিল তার ছেলে কোচ। এভাবে সে ইরাকে তার শাসন কায়েম করতে থাকে। কিন্তু আমেরিকা কর্তৃক ইরাক আক্রমণ হলে 2006 সালের তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়। ইরাক মার্কিন আক্রমণের ঘটনাগুলো আমি এক এক করে উপস্থাপন করার চেষ্টা করছি।
ইরাক যা আমি যে কারণগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব, যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে, যে সে এক বিভীষিকাময় অধ্যায়, ইরাকে মার্কিন আক্রমণ, আমি প্রেক্ষাপটগুলো তুলে ধরার চেষ্টা করছি। ইরাক কর্তৃক কুয়েত দখল, হঠাৎ করে আচমকা আমরা শুনতে পেলাম 1990 সালে, তখন আমি নবম শ্রেণীর অষ্টম শ্রেণীতে পড়ি। 28শে আগস্ট ইরাক কুয়েত দখল করে, পুরা বিশ্ব থমকে যায়। সৌদি আরব আতঙ্কিত হয়ে যায়, কখন নাকি আবার সৌদি আরবকে দখল করে ফেলে, এবং 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। ইরাক ইসরায়েল বিরোধিতা 80-র দশকে ইরাকের যে পারমাণবিক কেন্দ্র গঠন হয়েছিল, সেখানে ইসরায়েল বোমা হামলা করে কমান্ডো স্থলে সেই পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়। এ থেকে ইরাক এবং ইসরায়েল স্থায়ী শত্রুতায় রূপান্তরিত হয়। ইরাক ইরান যুদ্ধের অব্যবহৃত অস্ত্রের মজুদকে ধ্বংস করা, এটা একটা কারণ। কারণ দীর্ঘদিন যাবৎ 1979 থেকে শুরু করে 88 সাল পর্যন্ত যে দীর্ঘ প্রায় 8 বছর সাতিল আরব নিয়ে ইরাক ইরান যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে আমেরিকা প্রত্যক্ষভাবে ইরাককে সহযোগিতা করে নানা ধরনের গণবিধ্বংসী অস্ত্র ইরাককে তারা দিয়েছিল। আমেরিকা মনে করেছিল সব অস্ত্রের ব্যবহার ইরাক করেনি, তার মধ্যে কিছু অস্ত্র রয়ে গেছে। সে অস্ত্রগুলো যদি ইরাকের কাছে থাকে, এটা আমেরিকার জন্য যে কোনো সময় হুমকির কারণ হয়ে যেতে পারে। তাই আমেরিকা ইরাককে বিশ্বাস করতে পারেনি। তারা ইরাকের উপর আক্রমণ করে এবং যুদ্ধ পরিচালনা করে। বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলা, 1 সেপ্টেম্বর 2001 সালে টুইন টাওয়ারে হামলা করে আল কায়দাকে এই যে হামলার জন্য দায়ী করা হয়। তারা টুইন টাওয়ার ভবন ধ্বংস করে দেওয়া হয়, এবং এজন্য আমেরিকা তথা পশ্চিমা মিডিয়া আল কায়দাকে, জঙ্গি সংগঠনকে দায়ী করে, এবং আল কায়দা এই ওসামা বিন লাদেন আশ্রয়দাতা হিসেবে তারা আফগানিস্তানকে টার্গেট করে। কিন্তু এর প্রতিক্রিয়ায় সাদ্দাম হোসেন, এটা যখন যুক্তরাষ্ট্রের মানুষের নিতান্ত প্রাপ্য বাস্তবতা বলে উল্লেখ করে, তখন তারা তাদের সাদ্দামকেও মার্কিন যুক্তরাষ্ট্র টার্গেট করে। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানকে শক্তিশালী করা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং মার্কিন অবস্থান তেল কক্ষিগত করার যে ষড়যন্ত্র, সেটাকে পাকাপোক্ত করতে হলে ইরাকের মতো শক্তিশালী দেশকে ধ্বংস করতে হবে। নাহলে সেই সাদ্দাম হোসেন যে কোনো সময় বেঁকিয়ে বসতে পারে। সাদ্দাম হোসেনকে ধ্বংস করা এবং ইরাককে ধ্বংস করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ইরাকের তেল সম্পদে বিশ্বের প্রায় 64 ভাগ তেল উৎপাদন করে হচ্ছে মধ্যপ্রাচ্য। তার মধ্যে প্রায় 40 ভাগ তেল ইরাক থেকে উত্তোলিত হয়। এ কারণে ইরাকের প্রতি আমেরিকার একটা সবসময় লোলুপ দৃষ্টি কাজ করেছিল, কিভাবে ইরাকের তেল সম্পদকে ভাগিয়ে নেওয়া যায়, হস্তগত করা যায়, অস্ত্রের বাজার সৃষ্টি করা। যারা অস্ত্র তৈরি করে সে কোম্পানিগুলো বহুজাতিক কোম্পানি, তাদের টার্গেটে থাকে কিভাবে সারা বিশ্বের মধ্যে ঘন ঘন যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র বাজার সৃষ্টি করা যায়। এভাবে কিছু ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে সেখানে আমেরিকা হামলা করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ইরাক ছিল সমাজতন্ত্রী, একনায়কতন্ত্রী। সেখানে তারা আভ্যন্তরীণ কুন্দন চলছিল। বিরোধী দলকে ইরাক সাদ্দাম হোসেন শক্ত হাতে মোকাবেলা করে এবং অনেক বিরোধী দল নেতা কর্মীকে হত্যা করে। আমেরিকা মনে করেছিল সেখানে স্বৈরাচার, সেখানে সমাজতন্ত্র গুটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে, ইরাকের মানুষ মুক্তি পাবে। এই সমস্ত ধারণাকে পুঁজি করে আমেরিকা ইরাকে হামলা করেছিল। এখন আমি তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে
আমেরিকা ইরাকের উপর ধারাবাহিকভাবে আক্রমণ করে। সেই জিনিসটা যদি তোমাদের সামনে উপস্থাপন করতে যাই, তাহলে প্রথমে আমেরিকার যে অভিযোগ ছিল গণবিধ্বংসী মারণাস্ত্র থাকার অভিযোগ, কিন্তু জাতিসংঘ সেখানে তাদের গ্রুপ পাঠায় যাচাই বাছাই করার জন্য। ইরাক অস্ত্র পরিদর্শক পাঠানো হয়েছিল 12 ফেব্রুয়ারি 2003 সালে, কিন্তু তারা অস্ত্র পরিদর্শন করে এসে জবাব দিয়েছিল যে এখানে মানে মরণ অস্ত্র বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা এখানে নেই। তাও ইরাক সবকিছুতে 100% সহযোগিতা করেনি বলে সেই বার্তা তারা বুশ প্রশাসনকে জানিয়ে দিয়েছিল। এরপরে বুশ প্রশাসন কংগ্রেস থেকে যে কোনো সময় যাতে হামলা করতে পারে সে ধরনের একটি প্রস্তাব পাশ করিয়ে নিয়েছিল, এবং আমেরিকার প্রায় 60% উপরের মানুষ সে ইরাকে হামলার পক্ষে তারা সমর্থন জুগিয়েছিল। এরপরে বুশ এবং ব্লেয়ার দুজন মিলে ইরাকে কিভাবে হামলা করা যায়, কিভাবে সৈন্য জোগাড় করা যায় সেটা নিয়ে ভাবতে থাকে। তারা যৌথ বাহিনী গঠন করে প্রাথমিক অবস্থায় 1,77,194 জন সৈন্যের একটা বাহিনী গঠন করে 19 মার্চ হতে মে মাস পর্যন্ত তারা অবস্থান করে যুদ্ধ পরিচালনা করে। যুক্তরাষ্ট্র তার মধ্যে 1,77,194 জন সৈন্যের মধ্যে 1,33,000 সৈন্য যোগান দেয়। যুক্তরাজ্য যোগান দেয় 45,000 সৈন্য। অস্ট্রেলিয়া যোগান দিয়েছিল 2,000, পোল্যান্ড যোগান দিয়েছিল 194 জন সৈন্য। সারা বিশ্বে পরবর্তীতে আরো 36 দেশ এই যুদ্ধ অংশ নেয়। সারা বিশ্বব্যাপী তখন চলছিল এই যুদ্ধ না হওয়ার পক্ষে গণবিক্ষোভ আন্দোলন। 15 ফেব্রুয়ারি 2003 সালে রোমে 30 লক্ষ লোকের এক সমাবেশ হয়েছিল, যেটা গ্রিনিস রেকর্ড হয়েছিল। সেখানে 3 জানুয়ারি থেকে একটা ফ্রেঞ্চ একাডেমিক ডোমিনিটো রায়ানের একটি গবেষণা থেকে জরিপ থেকে যে তথ্য ভেসে উঠেছে, 3 জানুয়ারি থেকে 12 এপ্রিল পর্যন্ত 3000টি বিক্ষোভ হয়েছিল। তার মধ্যে প্রায় 3,60,00,000 মানুষ এই বিক্ষোভে যোগদান করে ইরাক জাতি আমেরিকা জাতি ইরাকে হামলা না করে সেই জন্য তারা প্রতিবাদ করেছিল। কিন্তু বিশ্ব জনমতকে তোয়াক্কা না করে বিদ্যাঙ্গুলি দেখিয়ে 20 মার্চ সেখানে যুদ্ধ শুরু হয়। প্রথমে বাগদাদের প্রেসিডেন্ট প্যালেসের উপর বিমা হামলা শুরু করে মার্কিন বাহিনী। এরপর 21 মার্চ যৌথ বাহিনী ইরাক কুয়েত সীমান্ত দিয়ে বসরা ঢুকে স্থলভাগ দিয়ে আক্রমণ করে। এর পরবর্তীতে পারস্য উপসাগরে অবস্থিত নেভাল বেস হতে সাঁড়াশি আক্রমণ করে পরের দিন। এই সময় 1000 টমাহক রকেট ক্ষেপণাস্ত্র হামলা করা হয় এবং ইরাকের প্রতিরক্ষা বহু সামরিক স্থাপনা, বিমানবন্দর, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়, যার কারণে ইরাক সমস্ত প্রতিরক্ষা শক্তি হারিয়ে ফেলে এবং দুর্বল হয়ে পড়ে। ইরাকে যে নিয়মিত বাহিনী ইরাকের দক্ষিণাঞ্চলে আক্রমণ করে, ইরাকি বাহিনীর সাথে কয়েকটি সেখানে যুদ্ধ হয়। সেসব যুদ্ধে ইরাকিদেরকে পরাজিত করে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। তার মধ্যে 23 মার্চের নাসিরিয়ার যে যুদ্ধ সেটা বড় যুদ্ধ। এরপর 26 মার্চ 1000 প্যারাশুট নিয়ে 173তম এয়ারবোন ব্রিগেড উত্তরের কিরকুক শহরের নিকট কুর্দি এলাকায় অবতরণ করে তারা সাদ্দাম হোসেন বিরোধী কুর্দিদের সাথে নিয়ে তখন ইরাকে বিরুদ্ধে যুদ্ধ করে তারা উত্তরাঞ্চল দখল করে। 7 এপ্রিল বোমার আঘাতে কারবালার প্রতিরক্ষা ভেদ করে তারা মার্কিন
বাহিনী সাদ্দাম বিমানবন্দরের দিকে অগ্রসর হতে থাকে এবং এরই ধারাবাহিকতায় 9 তারিখ বাগদাদের পতন হয়। ব্রিটিশ বাহিনী বসরা দখল করে। নিয়মিত বাহিনী বাগদাদের পাশাপাশি যে সাদ্দাম হোসেন বিমানবন্দর দখল করে নেয়। এরপরে এরই ধারাবাহিকতায় সাদ্দাম হোসেনের যে আপনার পলায়ন হয়। সাদ্দাম হোসেন পলায়ন করে, সৈন্যরা অস্ত্র সামরিক উর্দি ত্যাগ করে এবং সাধারণ মানুষের পোশাক পরে তারা গুপ্ত হত্যা চালাতে থাকে। এরপরে 9 এপ্রিল বছর 10 এপ্রিল কিরকুক, 15 এপ্রিল সাদ্দামের জন্মভূমি তিরকুত দখল করা হয়। এভাবে ইরাক সমস্ত জায়গায় আমেরিকা দখলে চলে আসে। ইরাক তখন সরাসরি আক্রমণের সমস্ত শক্তি হারিয়ে ফেলে। তখন তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে গেরিলা যুদ্ধের দিকে ধাবিত হতে থাকে। গেরিলা আক্রমণ, ইরাক বাহিনী সাধারণ পোশাকে মার্কিন বাহিনীর উপর পিছন থেকে আক্রমণ করে তারা মার্কিন সৈন্যের লাইনকে বিচ্ছিন্ন করে ফেলে। এভাবে তারা শত শত সৈন্যকে হত্যা করে। তখন সৈন্যরা ভয় পেয়ে অনেকে শহর ছেড়ে পালিয়ে যায়। 1 মে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ প্রথম যে যুদ্ধ, সম্মুখ যুদ্ধ, সেটা সমাপ্তি ঘোষণা করেন। এরপরে শুরু হয় দ্বিতীয় যুদ্ধ। ইরাকিরা বিভিন্ন সময় মার্কিন সৈন্য, মার্কিন স্থাপনার উপরে হামলা করতে থাকে। আর এই জন্য ব্রিটিশ যৌথ বাহিনী, আমেরিকান সৈন্যরা সাধারণ মানুষকে হামলা করে, হত্যা করে। এভাবে শত শত মানুষ প্রতিদিন ইরাকে মারা যেতে থাকে। এরই ধারাবাহিকতায় সাদ্দামের জ্যেষ্ঠ পুত্র ওদের যে ফেদিয়ান নামক একটা গেরিলা তুমুল প্রতিরোধ গড়ে। তখন আবার সাদ্দাম দ্বিতীয় পুত্র বুশের নেতৃত্বে স্পেশাল রিপাবলিকান গার্ড তীব্র বাধা সৃষ্টি করে, যেটা সাদ্দাম নিজের প্রতিরক্ষার জন্য যে স্পেশাল রিপাবলিকান গার্ড গঠন করেছিলেন, হুদকে সেটার প্রধান বানিয়েছিলেন। 22 জুলাই মার্কিন হামলায় সাদ্দাম পুত্র উদে এবং কুসের মৃত্যু হয়। প্রথমে সেখানে হেলিকপ্টার উপর হামলা করা হয়, তার ঘরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরে গুলি করে তাদেরকে হত্যা করা হয়। এরপরে সাদ্দাম হোসেনের মৃত্যু সে এক করুণ ইতিহাস। তার এক আত্মীয়র কারণে, তার বিশ্বাসঘাতকতার কারণে সে সাদ্দাম নিজের জন্মভূমি তিরকিতে 2003 সালে 30 ডিসেম্বর 2003 সালে 13 ডিসেম্বর মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। এরপরে 30 ডিসেম্বর মুসলিম জাহানকে কাঁদিয়ে ঈদ উল আজহার দিন সেই তথাকথিত ইসলামী বীর সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। এই যুদ্ধ মুসলিম জাহানে কি প্রভাব বিস্তার করেছিল? এটা কি অমূলক একটি যুদ্ধ, নাকি মুসলিম জাহানকে ধ্বংস করার একটি পায়তারা? আমি সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মুসলিম বিশ্বের অস্তিত্বের সংকট পড়ে তখন এই যে হামলার কারণে মুসলমান দেশগুলো সবসময় ভয় আতঙ্কিত হতে থাকে। তখন ইরাকের পর তাদের উপর মার্কিন আগ্রাসন শুরু হয়। এই জন্য সবসময় তারা তটস্থ থাকে কিভাবে তাদের উপর হামলা আসে। এরকম তারপর হচ্ছে মুসলিম রাষ্ট্র দখলের পথকে প্রশস্ত হয়ে যাওয়া। এর পরবর্তীতে মুসলিম রাষ্ট্র দখলের যে পথ, সেটা অনেকটা প্রশস্ত হয়ে যায়। তারা মুসলমানরা তখন খুব আতঙ্কের মধ্যে সময় কাটায়। তারই ধারাবাহিকতার ষড়যন্ত্র হিসেবে সিআইএ এবং ব্রিটিশ যে গোয়েন্দা সংস্থা এবং ফ্রান্স মিলে
যে লিবিয়াকে ধ্বংস করে, লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করে। সিরিয়াতে এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলছে। একদিকে রাশিয়া হামলা করছে সিরিয়াকে রক্ষার নামে, আর আমেরিকা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার নামে হামলা করছে। কিন্তু মাঝখানে মারা যাচ্ছে সাধারণ নাগরিক। হাজার হাজার শত শত মুসলমান নিহত হয়েছে, শহীদ হয়েছে। সেই একটি শিশু, আইলাম নামে একটি শিশুর কথা তোমরা সবাই জানো, তার মৃতদেহ ভেসে উঠেছিল সাগরের তীরে। সেটা বিশ্ব মিডিয়া সেটা অনেক দিন প্রচার করেছিল। সেটা সিরিয়ারই সন্তান। সিরিয়া গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের আজ থেকে মিশর বাদ যায়নি। মিশরের গণতান্ত্রিক সরকার গঠন হলে মসজিদকে তারা হটিয়ে সেখানে আবার সামরিক সরকার জারি করে। এভাবে যুক্তরাষ্ট্রের তথা পাশ্চাত্য শক্তির কাছে গণতন্ত্র এটা শুধু মুখের ভাষা। সত্যিকার অর্থ হলো কে তাদের গোলাম হিসেবে কাজ করবে, এটাই হচ্ছে তাদের মেন টার্গেট। মুসলিম দেশগুলোতে অস্থিরতা বৃদ্ধি, এই কারণে মুসলিম দেশগুলোতে অস্থিরতা বৃদ্ধি পেতে থাকে। অস্ত্র বিক্রির যে নতুন বাজার সৃষ্টি হয়, যে আমি একটু আরো আগে বলেছি, অস্ত্র বাজার, যারা অস্ত্র তৈরি করে তাদের কাজ হলো ঘন ঘন যুদ্ধ বাঁধিয়ে অস্ত্র বিক্রির একটা নতুন সুযোগ সৃষ্টি করা। এভাবে তারই অংশ হিসেবে যে তারা এই কাজটি করতে সক্ষম হয়েছিল। তারপরে হচ্ছে সেই অস্ত্র, সে ভয়ে আমেরিকা থেকে সৌদি আরব এবং পাকিস্তান বিপুল পরিমাণে অস্ত্র সংগ্রহ করেছিল, তা বাজেটের বিশাল একটি অংশ তারা সেখানে ব্যয় করেছিল। ওআইসি ও আরব লীগের ভবিষ্যৎ হুমকির মুখে পতিত হয়। যে দুর্বল সংস্থা হামলার প্রতিক্রিয়ায় তারা কিছু করতে পারেনি, এবং তারা যে অসাড় সেটা আরেকবার প্রমাণিত হয়েছিল ইরাক যুদ্ধের সময়। এভাবে প্রতিদিন ফিলিস্তিন আক্রমণ হচ্ছে, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে না। কাশ্মীরে আক্রমণ হচ্ছে, তারা কিছু করতে পারছে না। মুসলিম সংস্থাগুলোকে অকেজো করার জন্য, মুসলিম শাসকগুলোকে এই যে পাশ্চাত্য শক্তিরা হয় ভয় দেখিয়ে নচেত প্রলোভন দেখিয়ে তারা মুখে লাগাম দিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট, ইরাকের মতো শক্তি ধ্বংস হয়ে যাওয়ার কারণে যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায়। এরপর থেকে ইসরায়েল তার কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে সম্প্রতি ইসরায়েল আরব আমিরাতের সাথে শান্তি চুক্তি নামে একটি প্রহসনের চুক্তি করেছে, যেটা আমেরিকার পরামর্শ হয়েছে। সেটা মুসলমানের সাথে গিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকে আরেকবার আহত করেছে। এরপরে আমিরাকা ও ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ, আমেরিকা ইসরায়েল যে মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা প্রচেষ্টা ছিল, সেটা ইরাক যুদ্ধের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা হলো। সেখানে বহুজাতিক কোম্পানি সেখানে স্থাপিত করে, তারা তেল সম্পদে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তারা আমেরিকা পরবর্তীতে সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, তারা মার্কিন পুতুল সরকার বলা চলে, এবং তারা বহুজাতির স্বার্থ রক্ষার জন্য কাজ করতে থাকে। তেল বিক্রি থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার আসে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। সে ধ্বংস স্তূপ, বিরাট ধ্বংস স্তূপে রয়ে যায়। এভাবেই সেখানে বহুজাতিক কোম্পানির স্বার্থ সংরক্ষিত হতে থাকে, তথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠাটা। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখান থেকে তেল পাচার করে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল, সেই তেল ইসরায়েলে চলে যায়। সেখান থেকে বহুজাতিক কোম্পানি তেল পাচার করে। এভাবে মুসলমানদের খনিজ সম্পদগুলোকে হস্তগত করে কুক্ষিগত রাখার জন্য তারা হামলা মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে মুসলমানদের উপর প্রেসার সৃষ্টি করে। কুর্দি শিয়া সুন্নি দ্বন্দ্ব, নতুন মোড় এবং আইএস নামক সংগঠনের উত্থান। কুর্দির সমস্যা অনেক আগে থেকে ছিল, তারা দীর্ঘদিন থেকে
ইরাক থেকে স্বাধীনতা কামনা করছিল, কিন্তু সাদ্দাম হোসেন কঠোরভাবে এবং খুব কৌশলের সাথে তাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। কিন্তু সাদ্দামের পতনের পরে, ইরাকে হামলার পরে কুর্দিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন তারা স্বাধীনতা কামনা করছে এবং তারা যে প্রস্তাব দিয়েছে ইরাককে 3টি অংশে বিভক্ত করার জন্য এখন, এবং কুর্দিদের আলাদা স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সুন্নি মুসলমানরা ক্ষমতা থেকে ছুটে গিয়ে তারা আইএস নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করে এবং তারা কিছুদিন আগেও ইরাকের প্রায় 1/3 ভূমি তারা নিজেদের করায়ত্তে নিয়েছিল, কিন্তু ইরাক সরকার, ইরাকি বাহিনী সেটা আবারও উদ্ধার করতে সক্ষম হয়েছিল। সাদ্দাম পরবর্তী ইরাককে আমরা কেমন দেখছি অথবা কি পেয়েছি? অনেকের প্রশ্ন। আমেরিকা কি সে গণতন্ত্র ফিরিয়ে দিতে পেরেছে? আমেরিকা কি সে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে পেরেছে যেটার আহ্বানে তারা ইরাকে যুদ্ধ শুরু করেছিল? তাদের দাবি ছিল যে ইরাক, যে এখানে আভ্যন্তরীণ অস্থিতিশীলতা ছিল, স্থিতিশীলতা গ্রহণযোগ্য সরকার তারা প্রতিষ্ঠা করবে, তারা গণতন্ত্রকে শক্তিশালী করবে, আভ্যন্তরীণ রাজনীতিতে তারা ক্ষমতা নিয়ে আসবে, তেল সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে, ইরাককে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করবে এবং ইরাকের অর্থনীতিকে গতিশীল করবে। এ সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তারা ইরাকে আক্রমণ করেছিল। এরপরে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে শিয়া সুন্নি কুর্দি সমস্যা প্রকট হচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, ধর্মভিত্তিক বিরোধী দলের উত্থান হচ্ছে, বুদ্ধিজীবী, মধ্যবিত্ত অথবা মধ্যপন্থার কোনো রাজনৈতিক দল সেখানে নেই। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের যে কর্তৃত্ব প্রতিষ্ঠা, পাইপলাইনের মাধ্যমে দিরহামের পরিবর্তে ডলারের ব্যবহারে চাপ প্রয়োগ, আইএস ও কুর্দি শিয়া সুন্নি গ্রুপের উত্থান, যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স, শিয়াদের মাহাদি আর্মি, সুন্নিদের ইরাকি এফোর্ট ফ্রন্ট এবং কুর্দিদের কুর্দিশ অ্যালায়েন্স, এগুলো পরস্পরের মধ্যে ঝগড়াঝাটিতে ব্যস্ত। আর তাদের ইন্ধন যোগাচ্ছে বহুজাতিক কোম্পানি। তারা তাদেরকে পরামর্শ দিয়ে পরস্পরের মধ্যে সংঘাত লাগিয়ে দিচ্ছে। এরপর সরকারি বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি বৃদ্ধি সরকারের প্রতি জনগণের আস্থাহীনতাকে সৃষ্টি করেছে। বহুজাতিক কোম্পানির আগ্রাসন ইরাকের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। সাদ্দাম পরবর্তী ইরাকের, আমি একটা চার্ট দিচ্ছি, ইকোনমিক অফ ইরাক। কারেন্সি হচ্ছে ইরাকি দিনার, জিডিপি হচ্ছে আমেরিকান মার্কিন ডলার 224.2 বিলিয়ন, জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 5,834.17, জিএনআই হচ্ছে পার ক্যাপিটা 17.210 $, জিডিপি গ্রোথ 6.6%, এবং ন্যাশনাল ইনকাম হচ্ছে 661.5 বিলিয়ন $। সাদ্দাম পরবর্তী ইরাকের রাজনীতি, অর্থনীতি, তেল ও পেট্রোলিয়াম, এরপরে কৃষি ব্যবস্থা সেখান থেকে বিশাল অংশ করে, পর্যটন ব্যবস্থাপনা, বিদ্যুৎ সংকট, বেকারত্ব, দুর্নীতি ইরাকের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। ইরাকের রাজনীতি, ফেডারেল সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, প্রজাতন্ত্র। সরকারের প্রধান হলো প্রধানমন্ত্রী, বর্তমান হচ্ছে মুস্তাফা আল কাজিমি, তিনি মে মাসে 2020 সালে নির্বাচিত হয়েছেন। নির্বাহী ক্ষমতা সরকারের হাতে থাকবে, আইন প্রণয়ন করবে সরকার ও জাতীয় সংসদ। সেখানে প্রথমে ছিল 275 আসন, বর্তমানে 329। নতুন সংবিধান রচিত হয়েছে। ফুয়াদ মাসুম হচ্ছে ইরাকের রাষ্ট্রপতি। এরপরে প্রশাসনিক ব্যবস্থার সুবিধার জন্য 19টি প্রদেশকে বিভক্ত ইরাক। ইরাকে কুর্দিস্তান, উত্তর ইরাক, নিন ওয়া প্রদেশ, মধ্যপ্রদেশ, আল আনাবার প্রদেশ ইরাকের সবচেয়ে বড় প্রদেশ, মধ্যপ্রদেশের ইরাকের প্রদেশ, দক্ষিণ ইরাক, আল মুসন্না বাসারের প্রদেশ। রাজনৈতিক দল ইরাকি অ্যালায়েন্স, শিয়াদের মাহাদি আর্মি, সুন্নিদের ইরাকি। বর্তমানে 3টি আদর্শ, শিয়া, সুন্নি এবং কুর্দি। তো আমরা আলোচনা প্রায় শেষ দিকে চলে এসেছি। আমাদের এই আলোচনার শেষ পর্যায়ে এসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আশাবাদী
আশা করি তোমরা ভালো থাকবে। আমিও তোমাদের জন্য দোয়া করে শেষ করছি।